আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই বিশেষ করে ঐকমত্যের যে সংলাপ চলছে টানা, এবং সেখানে রাষ্ট্রের বিশেষ করে সংস্কার বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। পক্ষে বিপক্ষে নানান মত, কতটা ঐকমত্যে পৌঁছা গেল কিংবা গুরুত্বপূর্ণ বিষয় কতটা সেখানে আসলো, সেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। বিশেষ করে তত্ত্বাবধায়ক এবং জুলাই সনদ নিয়েও এখনও দ্বিমত রয়ে গেছে, সেটিও আমরা একটু আলোচনায় রাখতে চাই। পাশাপাশি অন্যান্য বিষয়গুলো থাকবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজকে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে আমরা একটু তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন ডক্টর কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আরমান হোসেন, কেন্দ্রীয় সংগঠক, এনসিপি, সাবেক সদস্য, বিচার বিভাগ সংস্কার কমিশন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করি। একটু শুরুতে অসীম ভাইকে দিয়ে শুরু করছি তত্ত্বাবধায়কের ইস্যুটি নিয়ে, কারণ টানা আপনারা আন্দোলন করেছেন এই তত্ত্বাবধায়ক নিয়েই। যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়কের বিষয়টি বাতিল করেছিল এবং এটি নিয়ে যখন টানাপোড়েন চলছিল, এটি ছিল আপনাদের মূল দাবি। সেই তত্ত্বাবধায়কে আবার এখনও ঐকমত্যে পৌঁছা যাচ্ছে না, অর্থাৎ তত্ত্বাবধায়কে রাজি সব দল, কিন্তু এর প্রধান কে হবেন সেইখানে এখনও ঐকমত্য আসেনি। বিশেষ করে যেটি আসলে যদি একটু আমি পেছনে যাই, যে 111 তো আসলে এসেছিল যখন তত্ত্বাবধায়ককে বিচার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিচার বিভাগ যখন দলীয় অভিযোগ এসছে, তখনই আসলে 111-এর এক ধরনের প্রেক্ষাপট তৈরি হয়। আবারও সেই বিচার বিভাগেই আপনারা কেন শেষ ভরসা রাখতে চাইছেন তত্ত্বাবধায়কের ইস্যুটিতে? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক ডক্টর কাজী মারুফ এবং আরমান হোসেন, দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি শুরুতে যে কথাটা বললেন যে বিচারপতিদের যে দলীয় দৃষ্টিভঙ্গির কথা আপনি তুলে আনলেন, সে কারণে সেটা বিতর্কিত ছিল। দেখুন, প্রধান বিচারপতি আপনার KM হাসান সাহেব প্রধান বিচারপতি ছিলেন, তখন কিন্তু কেউ বলেননি যে উনি দলীয়। আপনাদের সাংবাদিক বন্ধুদের মধ্য থেকে আমাদের সুপ্রিম কোর্টের রিপোর্টারদের একজন, তিনি জিজ্ঞেস করেছিলেন তৎকালীন আওয়ামী লীগের আইনমন্ত্রী ছিলেন একসময় আব্দুল মতিন খসরু সাহেবকে, যে স্যার আপনি একটু KM হাসান সাহেব সম্পর্কে বলেন। তখন উনি বলেছিলেন, ওনার সম্পর্কে যদি কোনো খারাপ কথা বলি তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন না। তখন ওই সাংবাদিক বন্ধু বলেছিলেন, স্যার তাহলে লিখে দেই পত্রিকায়। তখন উনি বলেছিলেন, তুমি যদি লিখে দাও শেখ হাসিনা আমারে ক্ষমা করবে না। এটা ছিল বাস্তবতাটা। সে সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কিন্তু বিতর্কিত করা হয়নি, করা হয়েছিল নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য। মূলত এটাই ছিল আওয়ামী লীগের মূল উদ্দেশ্যটা। দ্বিতীয় যে বিষয়টা ছিল যে তৎকালীন সর্বশেষ ইমিডিয়েট ফার্স্ট চিফ জাস্টিস ছিলেন KM হাসান সাহেব, তার আগে ওনার প্রেডিসেসর ছিলেন জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরী সাহেব নামে আরেকজন ভদ্রলোক। ওনার কথা কিন্তু আমার সিনিয়র প্রয়াত আইনজীবী, দেশবরেণ্য আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এবং আমার ফাদার ইন ল আব্দুল মান্নান সাহেব, তারা দুজনেই কিন্তু ম্যাডামকে বলেছিলেন যে ম্যাডাম মাহমুদুল আমিন চৌধুরী সাহেবকে তাহলে মেনে নেন। তখন ম্যাডাম একটা কথা বলেছিলেন যে ওটা যদি হয় তাহলে তো দেখা গেছে যে KM হাসান সাহেবকে একটা ব্র্যান্ডিং করে দেওয়া, একটা অপবাদ হয়ে যাবে ওনার উপরে, তাই না? ওটা অ্যাডমিট করে নেওয়া, যার কারণে যে কোনো কারণেই হোক না কেন সে সময় তখন সেটা কার্যকর হয়নি। পরবর্তীকালে দেখা গেছে যে প্রেসিডেন্ট ছিলেন ইয়াজউদ্দিন সাহেব, তিনি আপনার দায়িত্ব গ্রহণ করেছেন, কারণ রাজনৈতিকভাবে পরিবেশটা এমন বিপর্যয়কর একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে চলে গেছে। আপনার দাঙ্গা হাঙ্গামা, লগি বৈঠা, কত কিছু আমরা দেখেছি। তো সে সময়ে কেউ আপনার যে কোনো বিশিষ্ট নাগরিক আসবেন সেটাও সম্ভব না, কিংবা আপিল বিভাগের সর্বশেষ বিচারপতি সবাই অপারগতা প্রকাশ করেছিলেন, যার কারণে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে যে কতগুলো আপনার ছিল উপধারা ছিল যে ইনি না হলে ইনি, ইনি না হলে ইনি, ইনি, এই যে এক্সস্ট করা, সেটা সংক্ষিপ্ত করার জন্য আপনার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব দায়িত্ব নিয়েছিলেন। যাই হোক, সেটাও আপনার মনে করেন যে শেষ হয়নি। না হলে যেটা সবার উদ্দেশ্য ছিল, যে অসৎ উদ্দেশ্য ছিল 1-11 আনা একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে, সেটা হয়েছিল। আপনি সিস্টেমের মধ্যে মনে করেন যে ত্রুটি থাকতে পারে। খায়রুল হক সাহেব যখন জাজমেন্ট দিয়েছিলেন, ইনিশিয়াল যে শর্ট জাজমেন্ট, সেখানে তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনার অসাংবিধানিক, তারপরেও অন্তত 2 মেয়াদ নির্বাচনটা হতে পারে, তার মানে হওয়া উচিত। কেন? যে বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলা, শান্তি, সমস্ত কিছু, এবং
এবং রাজনীতিবিদদের মানসিকতার কথা চিন্তা করে তিনি বলেছিলেন প্রথমে যে 2 মেয়াদ অন্তত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। তার মানেটা কি? যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা মনে করেন যে সংবিধানে না থাকলেও অসাংবিধানিক যদি হয়েও থাকতে, তারপরেও কেন 2 মেয়াদ অন্তত আরো 2 মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত। তার মানেটা কি? বিচারপতিদের বা সুপ্রিম কোর্টের বিচারকরা যারা আছেন তাদের উপরে আস্থাটা সবসময় সবার ছিল। আমি তো মনে করি যে এখনো আছে। তখন আওয়ামী লীগ রাজি হয়নি, বা মোট কথা আপনারা ঐকমত্যে পৌঁছাতে পারেননি। জি, তো ভবিষ্যতে যে পারবেন তারও তো কোনো ভরসা নেই। আর এই আপনি যদি বিচারপতিদেরকে না মানতে পারেন, যার কাছে আপনি বিচার চাইতে যেতে পারেন, আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে মরহুম আব্দুল মতিন খসরু সাহেবের কথাটা আমি যেটা বললাম, ঠিক আছে আপনার পয়েন্টটা, কিন্তু এতে বিচার বিভাগকে যেই দল ক্ষমতায় যাবে তারা এক ধরনের প্রভাব করতে পারে, প্রভাব বিস্তার করতে, সেই চেষ্টাটা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। আমরা যে এখন সংস্কার চলছে না, সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েটের কথা বলা হচ্ছে, বিচারক নিয়োগের প্রক্রিয়ার দলীয় নিয়োগের একটা কথা বলা হচ্ছে, কেন করা হচ্ছে সেটা? এই সংস্কারটা কেন? যে বিচার বিভাগকে নিয়ে যে কথাবার্তা এসছে দলীয়ভাবে নিয়োগ করা, তাই না? তো সে জায়গাটা থেকে তো বের হওয়ার জন্যই তো এটা করা হচ্ছে। তাহলে এটা যদি আপনার, আমি তো মনে করি যে এটা যুগপৎভাবে চলতে পারে। আপনি অন্য কোন বিশিষ্ট নাগরিককে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবেন? সেখানেও তো সবাই প্রশ্ন তুলতে পারেন। আপনি কি মনে করেন যে যে কোনো নাগরিক কোনো না কোনো দলকে কাউকে না কাউকে সমর্থন করতে পারে? এটা একটা মানদণ্ড রাখা হয়। আপনি ব্যবস্থাটা যদি ভালো রাখেন, ব্যক্তি সেখানে কিছু করতে পারে না। জি, আবারও আপনার কাছে আসছি আমি এই বিষয়ে। ডক্টর কাজী মারুফুল ইসলাম, তো আপনার কাছে জানতে চাই, তত্ত্বাবধায়ক নিয়ে যে এত আলোচনা, সেখানে এখনই ঐক্যমতের বৈঠকে দলগুলো এখনই ঐক্যমতে পৌঁছাতে পারছে না। তাহলে যে পদ্ধতি রাখা হচ্ছে, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল মিলে তারা একটি ঐক্যমতে পৌঁছাবে, তত্ত্বাবধায়ক প্রধান কে হবেন, সেটি কি সম্ভব হবে অর্থাৎ পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা যে আলোচনাটা চলছে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমরা দেখছি দীর্ঘ প্রায় 45 দিনের কাছাকাছি সময় ধরে বিরতিতে এই যে আলোচনাটা চলছে, তার মধ্যে আমরা কিন্তু বেশ কিছুদিন আগেই এই মর্মে একটা আশ্বাস পেলাম যে আর যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে সবার মধ্যে একটা ন্যূনতম একটা ঐকমত্য হয়েছে যে সবাই আমরা চাচ্ছি। এখন এই চাওয়াটা কেন? চাওয়াটা এই কারণেই যে আমাদের মধ্যে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের মধ্যে যে আস্থা, সেই আস্থার জায়গাটা কিন্তু তৈরি হয় না। তো এই যেহেতু আমরা পরস্পরকে আস্থায় রাখি না, ফলে যে দল সরকার গঠন করবে, সেই সরকার গঠন তার নির্বাহী ক্ষমতার প্রভাব দিয়ে যদি নির্বাচন পরিচালনা করতে চায়, কিংবা যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে মর্মেই আমরা রাজি হই না কেন সেটিকে গঠন করতে চায়, তাহলে তার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতাটা প্রশ্নের বাইরে থাকবে না। মানে এটা নিয়ে বারবার করে প্রশ্ন উঠবে। তো সে কারণে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে এখনো পর্যন্ত যে প্রস্তাবগুলো টেবিলে আছে, আপনি যদি সেগুলো দেখেন, যে এটার মূল জায়গাটা হচ্ছে যে যেটা ব্যারিস্টার নাসির বললেন, যে আমরা এটি মানে মূল পয়েন্টটা হচ্ছে যে আমরা বাংলাদেশে কোনো নাগরিককে খুঁজে পাবো কি পাবো না, প্রশ্নটা সেখানে না। প্রশ্নটা হচ্ছে যে ব্যবস্থাতে আমরা উপনীত হতে চাচ্ছি সেটা কি সবার কাছে গ্রহণযোগ্য কিনা। অর্থাৎ আমাকে নির্বাচন করুক, আপনাকে নির্বাচন করুক, যে প্রক্রিয়াটা দিয়ে আমি বা আপনি নির্বাচিত হলাম, সেই প্রক্রিয়াটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে ওই ব্যক্তি মানুষটি আর তখন গুরুত্বপূর্ণ থাকে না। ফলে এখন যে বিতর্কটা হচ্ছে, সেই বিতর্কটা হচ্ছে কোন প্রক্রিয়াতে আমরা তত্ত্বাবধায়ক সরকার পৌঁছাবো, সেইখানে যাব। সেখানে কিন্তু শুধুমাত্র বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকার কথা বলা হচ্ছে না, সেখানে সরকারি দল, সংসদের নেতা, সংসদের বিরোধী নেতা, প্রধান বিরোধী দলের নেতা, সংসদের প্রতিনিধি। কিন্তু বিচার বিভাগটা আসছে, যদি তারা এই যে কমিটির কথা, তারা যদি ঐক্যমতে পৌঁছাতে না পারেন, তখন আবার বিচার বিভাগে ফিরে যাওয়ার কথা আপাতত বলা হয়েছে, তাই না? যে সেইখানটাতে অন্যদের আপত্তি আছে। তো এই আপত্তিটা নিরসনের জায়গা আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আলোচনা যেটা চলছে, সেখানে আমরা রাজনীতির সামনে একটা আলোচনা দেখছি, আর একটা আলোচনা কিন্তু পেছনে থাকে, যেটা অনেক সময় রিয়েল পলিটিক্সটাকে ডিটারমিন করে। এই আলোচনাটা হচ্ছে যে আমি এতে ছাড় দিব, তাহলে বিতে আমাকে দিতে হবে, তাহলে বিতে ছাড় দিলে সিতে আমাকে দিতে হবে। অর্থাৎ এই পক্ষগুলোর মধ্যে এই যে ব্যাকএন্ডে যে এই
বার্গেনিংটা চলছে যে আমি কোন কোন বিষয়ে রাজি হব আর কোন কোন বিষয়ে রাজি হব না, তার ফলে আমি আমার কোন কোন প্রস্তাবগুলো এখানে থাকবে, কোন কোন প্রস্তাবগুলো থাকবে না, ফলে এইটা এই বার্গেনিংটার মধ্যে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আর উপরেই নির্ভর করছে আসলে এরা এই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবে রাজি হবে কি হবে না। তো আমি এখনকার পরিস্থিতি বিবেচনা করে এটা আমার কাছে মনে হয় যে এটা সম্ভবত কাল বা পরশুতেই আমরা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত যে বিতর্ক সেটার একটা নিরসনে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি। তার মানে এই জটিলতাটা থাকবে না বলে এই ইস্যুতে জটিলতাটা থাকবে না। জি, আমান হোসেন, একটু আপনার কাছে জুলাই সনদ প্রসঙ্গে জানতে চাই যে বিএনপি বলছে যে 2 বছরের ভেতরে জুলাই সনদ বাস্তবায়নে আপত্তি নেই তাদের, আপনাদের আপত্তি আছে? ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে কথাটা আসছে, এখানে কিছু প্রস্তাব আছে যেটা হচ্ছে বাস্তবায়ন করতে গেলে আপনার একটা নির্দিষ্ট সময়, একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে যেতে হবে। আমরা এনসিপি দল হিসেবে যে বিষয়টা বলছি যে মৌলিক কিছু সংস্কার আছে একটি সুষ্ঠু নির্বাচন সাধন করতে গেলে, একটি সুষ্ঠু নির্বাচনিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার পালাবদল করতে গেলে যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো আমরা চাচ্ছি যে প্রায়োরিটি বেসিসে আপনি সাধন করেন। কিছু সংস্কার আছে দীর্ঘমেয়াদী, যেটা 2 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে, সেটা আপনি সময় নিয়ে এবং প্রপার ফিল্ড ইভ্যালুয়েশনের মাধ্যমে আপনি সাধন করেন, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। তো এই ক্ষেত্রে আমাদের যে ডিফারেন্স বিএনপির সাথে অথবা অন্য কোনো দলের সাথে খুব একটা মেজর ডিফারেন্স নেই। জুলাই সনদের যে বিষয়গুলো আমরা শুরু থেকেই বলে আসছি, আমরা ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের রূপরেখা জমা দিয়েছি। আমরা সেখানে এই নির্বাচন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং অন্যান্য যে কমিশনগুলো ছিল তাদের প্রস্তাবের মধ্যে কোন প্রস্তাবগুলো প্রায়োরিটি বেসিসে ইমপ্লিমেন্ট করতে হবে, নির্বাচনের আগে কোন প্রস্তাবগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সেই বিষয়ে আমরা স্পষ্ট রূপরেখা ঐকমত্য কমিশনে দিয়েছি। আর তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে আলাপ হচ্ছিল, এই তত্ত্বাবধায়ক প্রসঙ্গে আপনি যাওয়ার আগে আমি এটি নিয়ে আরেকটু জানতে চাই। সেটি হচ্ছে যে আপনাদের দলীয় প্রধান নাহিদ ইসলাম বলেছেন, আমরা স্পষ্টভাবে বলছি যেসব বিষয় ঐকমত্য হয়েছে নির্বাচনের আগেই সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচন হবে। যদি সেটি হয় তাহলে তো জুলাই সনদের যে প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে যেগুলো পাঠানো হয়েছে সেটা তো এর সাথে যায় না। আসলে কিভাবে নির্বাচনের আগে এই ঐকমত্যের সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হবে, কোন প্রক্রিয়ায়? ধন্যবাদ। আপনার ঐকমত্য কমিশনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তার ইমপ্লিমেন্টেশনের আইনগত ভিত্তি বলতে যেটা বোঝায়, আপনার সংবিধানে একটা মেজর আপনার হচ্ছে রিফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে, একটা মেজর অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে অথবা পুনর্লিখন করতে হবে। আমরা যেটা দল হিসেবে চাচ্ছি যে গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লিখন। তো আইনগত ভিত্তি তো আপনার অবশ্যই ঐকমত্য কমিশনে যখন আপনার সনদ বাস্তবায়ন হবে তারপর তো এটা ভিত্তি তো তৈরি করে যেতে হবে। ফিল্ডের যে ইমপ্লিমেন্টেশন সেটা সময় লাগতে পারে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা হচ্ছে, আপনার বিচার বিভাগ সংস্কার কমিশন স্পেসিফিক যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, তারপরে হচ্ছে উপজেলা পর্যায়ে কোর্টকে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে সংবিধানের যে মেজর কিছু রিফরমেশনগুলো নিয়ে আমরা কথা বলছি, এগুলো তো আইনগত ভিত্তি যদি আপনি তৈরি না করেন, আমাদের দলগতভাবে যেটা অভিমত, আইনগত ভিত্তি আপনার তৈরি করে যেতে হবে। পরবর্তীতে যে সরকার আসবে, পরবর্তীতে যে সময় আসবে, সেক্ষেত্রে আপনি ফিল্ড ইমপ্লিমেন্টেশনের দিকে যাবেন। সবকিছু তো আপনি আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে পারবেন সম্ভব না। লিগ্যাল ফাউন্ডেশনটার ব্যাপারে আমরা এমফাসাইজ করেছি এবং সেটা আমরা বারবারই স্পষ্টভাবে বলেছি যে সাংবিধানিক যে গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লিখনের মাধ্যমে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করে যান এবং পরবর্তীতে এটা সময় মতো বাস্তবায়ন করা যাবে। সেই গণপরিষদটা কখন হবে, জাতীয় নির্বাচনের আগে নাকি একই সাথে? আমরা গণপরিষদের ব্যাপারে স্পষ্টভাবে যেটা বলেছি যে পার্লামেন্ট যেটা তৈরি হবে বা যে পার্লামেন্টে যারা আসবেন তারা একইভাবে পার্লামেন্ট কাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করতে পারবেন। এবং এটা নির্দিষ্ট আমরা এই উদাহরণ আমরা দেখেছি, নেপালে দেখেছি, আমরা আরও অন্যান্য দেশে দেখেছি যে হচ্ছে একটা পার্লামেন্ট একটা সেশনে হচ্ছে সে পার্লামেন্ট আকারে ফাংশন করছে আর একটা সেশনে সে গণপরিষদ হিসেবে ফাংশন করছে, কারণ এটা একটা খুবই ক্রাইসিস এবং খুবই ট্রানজিশনাল একটা মোমেন্ট। কিন্তু তাতে যদি একই প্রার্থী থাকে, একই মেম্বার থাকে, তাতে আসলে আক্ষরিক অর্থে কোনো পার্থক্য আছে? পার্থক্য বলতে হচ্ছে আপনার একটা গণপরিষদ আপনার সাংবিধানিক যে ভিত্তি, সংবিধান প্রস্তুতকরণের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বৈধতা দান করে। তো আপনি যখন সংবিধান নতুন করে লিখবেন, নতুন করে লেখার সেক্ষেত্রে দেখা গেছে হচ্ছে আপনার গণপরিষদ অবশ্যই সেখানে ফাংশনাল থাকতে হবে। আর এই টাইম ম্যানেজমেন্টের এবং আমাদের কারেন্ট সিচুয়েশন প্র্যাকটিক্যালি ডিল করার ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে হচ্ছে পার্লামেন্ট যেটা আসবে আগামীতে সেটা একইভাবে পার্লামেন্ট প্লাস গণপরিষদ নির্বাচন হতে পারে। সেটা নতুন সংবিধানের ক্ষেত্রে, কিন্তু যদি সংশোধনের বিষয় আসে যে 12টি বললাম, 12টির মধ্যে কিছু কিছু সংবিধানে যেতে হবে, সেটির জন্য কি গণপরিষদের দরকার আছে? পার্লামেন্টই যথেষ্ট নয় কি?
আমরা দলগতভাবে পার্লামেন্টের মাধ্যমে এই প্রস্তাবগুলোর যে ইমপ্লিমেন্টেশন সে ব্যাপারে আমরা একমত নই। আমরা বারবারই যেটা বলে আসছি যে আপনি যখন সংবিধানের মাধ্যমে একটি সংসদ আসবে, সে সংসদের ফরমেশন কি হবে বা পরবর্তীতে যে দল আসবে সে আদৌ এই ঐকমত্যের যে সনদ বা ঐকমত্যের যে পয়েন্টগুলো এটাতে আদৌ তারা এক্সিস্ট করবে কিনা, তারা এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সদিচ্ছা রাখবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। সাংবিধানিক ভিত্তি তৈরি করে নির্বাচনের আগে যদি আপনি এটাকে পরে যদি সাংবিধানিক ভিত্তির মাধ্যমে আপনি যদি এটাকে এস্টাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার ফিল্ড ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আপনার যে রাস্তা সেটা খুবই সহজ হবে এবং সেই জায়গা থেকে কোনো পার্টিকুলার দলে সরে আসা একদমই অসম্ভব হয়ে যাবে। বুঝতে পারছি যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে যে কথা বলছিলাম, যেহেতু এনসিপিকে ঐকমত্য কমিশন আমি রিপ্রেজেন্ট করি এজ এ মেম্বার, তো সেখানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে ঐকমত্য হয়নি এই বিষয়টা আসলে ভুল। ঐকমত্য একদম অলমোস্ট হয়ে গেছে। প্রবলেমটা যে জায়গায়, সরকার প্রসঙ্গে সবাই এক, কিন্তু এই প্রবলেমটা যে জায়গায় বাছাই প্রক্রিয়ার ক্ষেত্রে যে জায়গায় সমস্যা সেটা হচ্ছে যে আমরা আজকের যে আলোচনা সেখানে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটির বিষয়ে সবাই একমত, তাদের এখানে একটা মেজরিটি যেটা আমরা বলছি 5-2 ফরমেশনে সেটার ব্যাপারেও একমত। প্রবলেমটা হচ্ছে বিএনপি থেকে তারা যেটা বলছেন যে র্যাঙ্ক চয়েস ভোটিং আরসিভি যেটাকে আমরা বলে থাকি, তারা সেই ভোটিং প্রসেসটাকে অ্যাপ্রুভ করছেন না। ঐকমত্য কমিশনে এনসিপি সহ অন্য যে সকল দল আছে তারা কিন্তু এই ব্যাপারে একমত যে 7 জন যে সদস্য হবেন তারা র্যাঙ্ক চয়েস ভোটিং এর মাধ্যমে সরকার দল থেকে 5 জন ক্যান্ডিডেট থাকবেন, বিরোধী দল থেকে 5 জন থাকবেন এবং তৃতীয় যে বিরোধী দল থাকবে মানে তার পক্ষ থেকে 2 জন থাকবে। তো ওই 12 জনকে র্যাঙ্ক চয়েস ভোটিং এর মাধ্যমে যখন আপনি ক্রাইটেরিয়াটা সেট করবেন তখন আপনার একজন প্রধান উপদেষ্টা হিসাবে আসবেই। র্যাঙ্ক চয়েসের সিস্টেমটা এরকম। তো এই জায়গাতে বিএনপি যেটা বক্তব্য সেটা হচ্ছে তারা এই প্রসেসে এখানেই থামতে চান, অর্থাৎ কমিটির ফরমেশন তাদের মেজরিটি অপিনিয়ন যেটা থাকবে এখানেই থামতে চান। পরবর্তীতে সংসদে গিয়ে ওই 5-2 যদি ঐকমত্য না হয় বা এরকম যদি ফরমেশনে তারা বের হতে না পারেন কমিটি থেকে, তখন কি প্রক্রিয়া হবে সেটা সেখানে আলোচনা করতে চান। কিন্তু আসলে ঐকমত্যে অন্যান্য দলগুলো চলে এসেছে। এখন এই জায়গাটা কেন বিএনপি সংসদে গিয়ে সমাধান করতে চাচ্ছে, এটা সালাউদ্দিন ভাই যেটা বলেন ঐকমত্য কমিশনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা এটা সংসদে গিয়ে ফিল আপ করবো। তো এই জায়গা অলমোস্ট রেডি, যেটা আমাদের সম্মানিত সহ-আলোচক বললেন, এখানে খুব একটা আমাদের ডিস্টেন্স নাই। জাস্ট এই যেগুলো জায়গায় এগ্রি করে ফেললে র্যাঙ্ক চয়েস ভোটিং আপনার একটা প্রপারলি অ্যাপ্রুভড মেথড, আর মাধ্যমে আপনি যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেন এখানে একজন ক্যান্ডিডেট আপনার বের হয়ে আসবেই। যদি 7 জন মেম্বার হয়, 10 জন হয়, যে কয়টা মেম্বারই হবে, ক্যান্ডিডেট আপনার বেশি, মেম্বার আপনার সিলেকশন কমিটিতে মেম্বার বেশি, সো এখানে আপনার রেজাল্ট আসবেই। এবং এই রেজাল্টকে খুব একটা বেশি করাপ্ট করা, ম্যানিপুলেট করা খুব একটা সহজ না। তো আরসিবি খুবই একটা অ্যাপ্রুভড মেথড এবং এখানে বিএনপি কেন জানি আটকে আছে আমি জানি না। এটা আমরা এক্সপেক্ট করি যে তারা আজকে কালকের মধ্যেই এটা অ্যাপ্রুভ করে নেবে এবং একটা সুন্দর বড় একটা বিষয়ে আমাদের যে ঐকমত্য দরকার সেটা আমরা আসতে পারি, ফিরবে বলে আশা করি। আবার আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আবার একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে জুলাই সনদের প্রসঙ্গটি নিয়ে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। জামায়াত ইসলামী বলছে জুলাই সনদের যে খসড়া সেটি অসম্পূর্ণ এবং একই সঙ্গে তারা নির্বাচিত সরকারকে যে 2 বছরের সময় দেওয়া হয়েছে বাস্তবায়নের জন্য এটিকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করছেন। যদিও বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন ভাই এর মধ্যে বলেছেন যে তারা এই প্রস্তাবে রাজি আছেন। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে বিপজ্জনক হিসাবে দেখছে জামাত, এটা তো এক একটা রাজনৈতিক দলের এক এক ধরনের দৃষ্টিভঙ্গি, আস্থা এবং বিশ্বাসের জায়গাটা যার যার নিজের উপর ডিপেন্ড করে। এখন কথাটা হচ্ছে যে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বলেছেন যদি জনগণ রাষ্ট্র সেবা করার সুযোগ দেন তাহলে তিনি আন্দোলনে যারা আপনার গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিলেন তাদের সকলকে নিয়ে জাতীয় সরকার করার কথা উনি বলেছিলেন। এখনও সেটাই কিন্তু বিএনপির স্ট্যান্ডে আছে। আমাদের রাষ্ট্র সংস্কারের 31 দফার মধ্যে সে কথাটা আছে, রেইনবো নেশনের কথা বলা আছে, অর্থাৎ একটা অ্যামিকেবল সেটেলমেন্ট যাকে বলা হয়। তো আপনি যদি সেটার উপরে ট্রাস্ট রাখেন বা আমার দলের পক্ষ থেকে যে অবস্থানটা সেটা হচ্ছে যে আপনার এখন যেটা আপনার তৈরি হবে ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে সব কিছুতে যে একমত হতে হবে এমন কোনো কথা নেই, তাহলে তো আপনি গণতন্ত্রের সৌন্দর্যটা কি, আপনার সৌন্দর্যটা কি, তাই না? আপনি একটা বলবেন, আমি আরেকটা বলবো, আরেকজন আরেকটা কথা বলবে, সব কিছু মিলিয়ে সবাইকে কিছু ছাড় দিয়ে কিছু কিছু ক্ষেত্রে মৌলিক কিছু বিষয় আছে যেটাতে সবাই কিন্তু একমত হচ্ছেন। তার বাইরে অন্যান্য অনেক ইস্যু আছে যেটা আনরিজলভড থাকবে, কিন্তু সেটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে তো আপনার এগিয়ে নিতে হবে, সময় লাগবে। আমরা যে আজকে এত কথা বলছি জুলাই সনদ হবে, কেউ যদি মনে করেন যে রাষ্ট্র ক্ষমতায় এসে যদি সেটা আপনার পালন না করে, প্রতিপালন না করে, তাহলে হবেটা কি?
এটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে? না। এটার জন্য কি হবে, যে চার্টারের কথা বলা হচ্ছে, ন্যাশনাল চার্টার হবে। আমাদের সেই বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি আপনার প্রধান বিচারপতি ছিলেন, তারপরে আপনার প্রধান উপদেষ্টা হলেন, কিন্তু তার আগে ওনার একটা বক্তব্য ছিল যে উনি রাষ্ট্রপতির পদ থেকে এবং আপনার প্রধান উপদেষ্টার পদ থেকে উনি আবার প্রধান বিচারপতির পদে ফেরত যাবেন, যেখানে এ ধরনের কোনো সুযোগ ছিল না। কিন্তু সেটা তো একটা সেটেলমেন্ট হয়েছিল, যার কারণে তিনি আবার বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবেই কিন্তু উনি ফেরত গেছেন। তো সেটা কি, সেটা রাজনৈতিক দলগুলো যখন ঐকমত্য পোষণ করেন, একটা জায়গায় আসেন, তো কিছু কিছু জিনিস আছে আপনার খুব ন্যারো, কিছু কিছু আছে ওয়াইডার। এখন আপনার খুব ছোট কিছু যদি হয় তাহলে সেটা অল্প সময়ে করা যাবে। বড় যে সমস্ত বিষয়গুলো, সেটার জন্য ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু আপনার ওই যে বিচার বিভাগের স্বাধীনতার কথা, আপনার মাজদার হোসেনের মামলা, সেটা তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময় থেকে মনে করেন আপনারই হয়েছে, কত বছর লেগেছে মনে করেন যে স্বাধীন হতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, স্বাধীন হবার পরেও বিচার বিভাগ কি এখনো স্বাধীন? কেউ কি বুকে হাত দিয়ে বিচারপতিরা বলতে পারবেন, বিচারকরা বলতে পারবেন, সাবঅর্ডিনেট জুডিশিয়ারি যারা আছেন তারা কি দাবি করতে পারবেন ওনারা স্বাধীন আছেন? স্বাধীনতা ভোগ আপনি করছেন কিনা, আপনি নিজে কতটুকু স্বাধীন, কতটুকু সৎ, এবং সেটার সঙ্গে প্রপোর্শনেট হবে আপনার সাহস। সাহস নিয়ে আপনি কাজ করবেন। আপনি যদি সৎ থাকেন, মনে যদি বল থাকে, ঢাকা থেকে বদলি করে রাঙ্গামাটি, বান্দরবন, আমি আই ডোন্ট কেয়ার, যদি এই অবস্থাটা আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে দেখবেন বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে। এইটার জন্য আমরা এই সেপারেট জুডিশিয়ারি, আপনার জুডিশিয়াল সেক্রেটারিয়েটের কথা বলি, অমুক বলি, তমুক, যত কিছু বলেন না কেন, আপনার নিজের মধ্যে যদি আপনার পরিবর্তনটা না আনেন, আপনি গুণগত পরিবর্তন কোনোদিন ভিজিবল হবে না। সো এই একই কথাই বলছি, জুলাই সনদের কথা বলেন আপনি, আপনার মনের মধ্যে যদি কালিমা থাকে তাহলে এটা কোনোদিন হবে না। তো সে কারণেই বলছি যে এটা বিশ্বাস হারানোটা তো পাপ, বিশ্বাস তো রাখতে হবে, কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। এখন রাজনীতিবিদরা যদি, কাজী মারুফ সাহেব নিজে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার এই সহিষ্ণুতা কিংবা বিশ্বাস বা আস্থার জায়গাটা খুব একটা ভালো নেই। আমরা তো মনে করি যে গত বছরের জুলাই আগস্টের মধ্য দিয়ে যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, একটা ফেসিস গভর্নমেন্ট, যেটা মনে করেন যে পদত্যাগ করার আগে কিংবা পালিয়ে যাবার আগ পর্যন্ত কেউ ভাবতে পারেনি যে এটা বিদায় হবে কখনো। আমরা সবাই ভেবেছিলাম যে আমাদের জীবদ্দশায় বোধহয় এই সরকারই বোধহয় আপনার কন্টিনিউ করে যাবে, এমন একটা অবস্থা ছিল। তো সেটাও তো এই দেশে সম্ভব হয়েছে। সে কারণে বলছি যে আপনার ওই চেতনাটা যদি বুকে ধারণ করেন, তাহলে নিশ্চয়ই পরিবর্তনটা সবার মধ্যে এসেছে আমি মনে করি। এবং এখনো তো সময় আছে। আমরা তো অলরেডি 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। মানুষের প্রত্যাশাটা অনেক বেশি ছিল, কিন্তু প্রাপ্তি কতটুকু, এই আলোচনা যদি করেন অনেক সমালোচনা করা যাবে। কিন্তু অনেক ভালো কাজও ওনারা করেছেন, কিন্তু প্রত্যাশাটা তো আমাদের অনেক বেশি ছিল। প্রত্যাশার তুলনায় আমরা খুব বেশি প্রাপ্তি আছে বলে আমি মনে করি না। সে কারণে বলছি যে আপনার এই সনদ বলেন, আপনার ওই অ্যাসেম্বলির কথা বলেন, সংসদ সদস্য যারা হবেন, আমি তো মনে করি যে একই জিনিস। আমার এই যে বন্ধু যে আরমান যে কথাটা বলেছেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট মেম্বার বা সংসদ যেটা থাকবে, সেটাতে মুদ্রার এপিট আর ওপিট একই জিনিসই হয়ে গেল, জিনিসটা তো একই হয়ে গেল। মূল কথাটা হচ্ছে যে একটা নির্বাচনটা হওয়া উচিত। একটা অনির্বাচিত সরকার ইনডেফিনিট পিরিয়ডের জন্য চলবে, এবং সময় যত যাচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে আপনার পরিবেশ খারাপের দিকে যাচ্ছে। সরকার তৈরির মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বলা যায়, সেটা অবশ্যই সাধুবাদ জানানো উচিত, সেটা তো আমি বলছি। এবং সে অনুযায়ী মনে করেন যে নির্বাচন কমিশন নিশ্চয়ই তারিখ ঘোষণা করবেন, এবং একটা প্রক্রিয়ার মধ্যে যখন নির্বাচনী প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে, ট্রেন যখন চলা শুরু করবে, তখন কিন্তু অনেক কিছুই আপনার আরো মানে অধিক একটা গতি পাবে। জি, আরমান হোসেন, একটু আপনার কাছে আসি। যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখনো ঠিকমতো ইভিএম বোঝে না, তারা সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর বুঝবে কি করে। এটি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনারা এখনো পিআর এর পক্ষে আপনাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, দাবি করে আসছেন। ধন্যবাদ। প্রথমত যে বিষয়টা, দেশের মানুষজন ইভিএম বুঝে না, পিআর বুঝবে কিভাবে। আমরা তো এখন বর্তমানে আমরা আমাদের জুলাই পদযাত্রা নিয়ে আমরা দেশের 64 জেলায় অলমোস্ট কাভার করে ফেলেছি। আমরা গ্রামে গিয়ে, বাজারে গিয়ে, হাট বাজারে যখন মানুষের সাথে কথা বলি, তারা কিন্তু পিআর বলেন, এই যে ঐকমত্য কমিশনের যে ডিসকাশন, তারা কিন্তু অনেকটাই ধরতে পারেন কোন দল কি মতামত রাখছে, কোন দল কি বিশ্লেষণ করছে, কে কোন বিষয়ের পক্ষে বলছে। তারা কিন্তু এটা খুব আগ্রহ ভরে শুনেন এবং এগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। এবং বিগত জাস্ট একটা সপ্তাহ আগে, মানে এই সপ্তাহে আমি যদি বলি, আমি অন্তত 10 জনের কাছ থেকে শুনেছি যারা রাজনীতি নিয়ে খুব একটা বেশি অত বিশাল পড়াশোনা নেই, যারা খুব সাধারণ
জীবন নির্বাহ করেন জীবিকার মাধ্যমে, তারা জিজ্ঞেস করছেন আসলে কি উচ্চকক্ষে পিআর হবে নাকি নিম্নকক্ষে পিআর হবে। মানুষের যে আগ্রহ, মানুষের যে পড়াশোনা, এটা কিন্তু বর্তমানে সময়ে সময়ে কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক বড় পরিমাণে আপডেট হয়েছে এই জায়গায়। এখন আপনার ওই আগের বক্তব্য দিয়ে যে যদি কেউ বলে মানুষ এটা বুঝে না, মানুষ গ্রামের মানুষ বা শহরের এই সাধারণ পেশাজীবীরা নির্বাচন বুঝে না, ইভিএম বুঝে না, সংস্কারের এই আলাপগুলো বুঝে না, তাহলে এটা ভুল। যদি কেউ বলে থাকেন, এটা আমার মনে হয় যে উনি প্র্যাকটিক্যালি এই সম্পর্কে কোনো ধারণা নেই। মানুষ এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, তারপরে হচ্ছে বিভিন্ন রকম সংস্কার, এই বিষয়ে বিশদ ধারণা রাখেন। এক, দ্বিতীয় যে বিষয় হচ্ছে, আমরা একটা কথা বারবার বলে আসছি যে আমরা উচ্চকক্ষে পিআর চাই, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের ফরমেশনটা আমরা চাই। এবং এটা আমাদের মনে হয় সবচেয়ে আটমোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বা আটমোস্ট ইম্পর্টেন্ট স্ট্যান্স, যে আপনি উচ্চকক্ষ হতে হবে এবং উচ্চকক্ষটা আপনার পিআরের মাধ্যমে হতে হবে। কেন পিআর চাই, এটা জাস্টিফিকেশন আমরা সবসময় দিয়ে এসেছি, যে বিশেষ দল, বিশেষজ্ঞদের যে প্রতিনিধিত্ব দরকার সংসদে, এটার জন্য আপনার পিআর প্রয়োজন উচ্চকক্ষে। এবং আমরা এটাও দেখেছি 2008 সালের নির্বাচনে যদি একটি উচ্চকক্ষ থাকতো, ভোটের যে একটা প্রপোর্শন ছিল, আওয়ামী লীগ পেয়েছে 49% ভোট, বিএনপি পেয়েছে 33% ভোট, কিন্তু আপনি আসনে যদি ডিফারেন্সটা দেখেন 131টা আসনের ডিফারেন্স তৈরি হয়েছে। এখন উচ্চকক্ষে যদি আপনার আওয়ামী লীগের 39টা সিট থাকতো আর বিএনপি যদি 33টা সিট থাকতো, এই যে সাংবিধানিক যে বিভিন্ন সংশোধনী করে আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট হয়েছে সরকার হিসেবে, এই যে একটা ফ্যাসিস্ট তৈরি করার একটা মাধ্যম তৈরি করেছে আওয়ামী লীগ, সেটা কখনোই পারতো না। তো এই যে ফ্যাসিজমের যে আবার ফিউচারে যেন এরকম যাত্রা তৈরি না হয়, এরকম যেন পথ তৈরি না হয়, সেই জন্য আমরা উচ্চকক্ষ চাচ্ছি, যেখানে আপনার হচ্ছে 2/3 মেজরিটিতে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে। আপনি যদি বৈদেশিক কোনো চুক্তি করেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করেন, উচ্চকক্ষের কনসেন্ট নিয়ে উচ্চকক্ষকে পার করে আপনাকে এটা পাশ করতে হবে। এছাড়া উচ্চকক্ষ যখন নির্দিষ্ট আইন, নির্দিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তার বিশেষজ্ঞ মতামত জানাবে, তখন সেটা কিন্তু জনমানুষ তা জানতে পারবে এবং সেগুলোর ভিত্তিতে তারা কিন্তু নির্বাচন হোক বা নির্বাচনকালীন সময় হোক তাদের মতামত গঠন করতে পারবে। এছাড়া সংস্কার কেন্দ্রিক আমরা যে আলোচনাগুলো দেখছি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, পিএসসি নিয়ে আলোচনা হচ্ছে, মানুষজন কিন্তু স্টুডেন্টরা, এই যে আলোচনা হলো গতকালকে ওয়াকআউট করলেন জনাব সালাউদ্দিন সাহেব, এটা নিয়ে কিন্তু আমরা দেখলাম বিশাল একটা রোস্ট, মানে সোশ্যাল মিডিয়ায় একটা বড় আলোচনা তৈরি হয়ে গেল। কারণ আমরা আন্দোলনের সময় দেখেছি 11ই জুলাই, আমি কালকে একটা কথা বলেছিলাম ঐক্যমত্য কমিশনে, যে যখন আমরা আন্দোলন করছি শাহবাগে, তখন আমরা দেখলাম যে একটা প্রোগ্রাম, চ্যানেল 24-এর একটা প্রোগ্রামে আমরা দেখতে পেলাম যে প্রশ্ন ফাঁসের একটা মহারহ চলছে। মোহাম্মদপুরে একটা ব্যাচ পরীক্ষার আগের রাতে, 46 বিসিএস এর আগের রাতে মোহাম্মদপুরে প্রশ্ন ফাঁসে ব্যাচ ভিত্তিকভাবে তারা পরীক্ষা দিচ্ছে ফাঁসকৃত প্রশ্নে। তখন আমরা একটা কথা বলেছিলাম, একের উপর কোটার বাস, তার উপর প্রশ্ন ফাঁস। তো জাতি এই বিষয়গুলো কিন্তু জানে, কোন কোন বিষয় তারা অ্যাডমিনিস্ট্রেশনালি, এডুকেশনালি এবং গভর্নমেন্টালি তারা হচ্ছে সাপ্রেসড হয়েছে, কোন জায়গায় তারা পিছিয়ে পড়েছে, সে জায়গায় তারা পরিবর্তন চায়। এই জন্য তারা নিজ থেকে কিন্তু স্টাডিগুলো করেন। আপনি পিএসসি বলেন, দুদক বলেন, তারা স্টাডি করেন এবং খুব প্রপার মতামত রাখেন, প্রপার নলেজ রাখেন। সো এইটাকে আন্ডারমাইন করার সুযোগ নেই। আপনি সংস্কারের জায়গায় যদি পিছিয়ে থাকেন, আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না যে আসলে আমি সংস্কারপন্থী বা আমি সংস্কার চাই। মানুষ কিন্তু আপনার অবস্থান দেখছে। আরেকটি বলছে যে তাহলে ভোটের মাধ্যমেই মানুষের রায় দেবে, মানুষ আসলে সংস্কারের পক্ষে কি বিপক্ষে। আচ্ছা, আমরা তো বলছি আপনি তাহলে ঘনভোটে যান, আপনি সংবিধান, আপনি সংস্কারগুলো বাস্তবায়নের কথা আসলো না, জুলাই সনদ, আপনি যে আইনগত ভিত্তি তৈরি করার যেটা কথা বলছি, বিএনপি বলছে সংসদে গিয়ে তারা এটা ইমপ্লিমেন্ট করবে, আমরা বলছি নির্বাচনের আগে এটা আইনগত ভিত্তি তৈরি করা হোক, আপনি গণভোটে আসেন। আমরা তো কনফিডেন্ট মানুষ মেজরিটি, আমি মনে করি যে হচ্ছে হলো মোর দেন 2/3 অফ দ্য পিপল রাইট নাও, তারা সংবিধানের সংস্কার বা নতুন সংবিধানের মাধ্যমে এই সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন চায়, অন্তত আইনগত ভিত্তি চায়। ছোট করে একটু অসীমের কাছে জানতে চাইবো পরে, তবে তার আগে আমি একটু ডক্টর কাজী মারুফুল ইসলাম একটু আপনার কাছে জানতে চাই। একটি প্রশ্ন, জনাব আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি একটি বক্তব্যের একটি অংশ তিনি বলেছেন, শেখ হাসিনা যে অপরাধ করে গেছে এমন অপরাধ মুক্তিযুদ্ধের সময়ও হয়নি। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি এই বক্তব্যের মূল্যায়ন। জনাব আসিফ নজরুল একজন জ্ঞানী মানুষ, অভিজ্ঞ মানুষ, তার মন্তব্যের প্রেক্ষিতে আমি আমার কথা বলতে চাই না। আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসে আমাদের জাতির গড়ে ওঠার পিছনে একটা অনন্য সাধারণ ঘটনা। এই মুক্তিযুদ্ধের কোনো বিকল্প কিংবা তার কোনো তুলনা আসলে আমাদের এই পূর্ববঙ্গের যে মানুষরা আমরা আজকে বাংলাদেশি বলে যে পরিচয়টা সৃষ্টি করেছি, এই পুরো পূর্ববঙ্গের এই জনপদের নাগরিকদের কশ্চিনকালেও এর পুরো ইতিহাসের মধ্যে আসলে এইরকম কোনো ঘটনা ঘটেনি। ফলে এইটার কোনো মাত্রাই আসলে অন্য কোনো ঘটনার সাথে এটা তুল্য না, এটা তুলনাযোগ্য না।
মুক্তিযুদ্ধের সময় আমাদের যে অত্যাচারগুলো ঘটেছে সেগুলো বিভৎস। আমরা পাকিস্তানি সেনাবাহিনীর করা যে অত্যাচার আমরা দেখেছি তাদের যে দোসর রাজাকার তৎকালীন জামাতে ইসলামী তার আল বদর আল শামস বাহিনীর যে ভয়ঙ্কর অত্যাচার আমরা দেখেছি, শহরে গ্রামে ঘরে ঘরে আমরা দেখেছি, সেই অত্যাচার বিভৎস। ফলে আমি ওই অত্যাচার কোন অত্যাচার ছোট অত্যাচার আর কোন অত্যাচার বড় অত্যাচার, এই তুলনাটা আমার কাছে মনে হয় যে খুব বুদ্ধিসম্মত না। ফলে 2000 এর প্রকারান্তরে আমরা যদি দেখি, আমি যেটা নিজে থেকে দেখেছি, নিজের চোখে দেখেছি, রাস্তায় থেকে দেখেছি, যে 2024-এ যেটা ঘটনা ঘটেছে সেটার নিষ্ঠুরতা অকল্পনীয়। কিন্তু প্রেক্ষিত দুটো কিন্তু আলাদা। একটা ঘটনা ঘটেছে একটা বাইরের শক্তি, অর্থাৎ একটা পাকিস্তানি সামরিক বাহিনী, যারা আমাদের দেশের মানুষ না, বাইরে থেকে এসেছে, তারা একটা নিবর্তন চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে। আর একটা ঘটনা যেটা হচ্ছে আমার দেশের মানুষ, আমার দেশের টাকায়, নাগরিকদের টাকায় তৈরি করা বাহিনী, তৈরি করা প্রতিষ্ঠান, যাদের পরিষ্কারভাবে সংবিধানের আওতায় তাদের সুনির্দিষ্ট ম্যান্ডেট আছে, আইন দ্বারা তাদের দায়িত্ব সুনির্ধারিত আছে, সেই আইন ভেঙে, সেই সংবিধান ভেঙে তার দেশের নাগরিকদের উপরে অত্যাচার চালাচ্ছে। ফলে 2024-এ যেটা ঘটেছে সেটাও আসলে ইতিহাসে খুব একটা দেখা যায় না। কিন্তু আমরা এই দুটো ঘটনার মধ্যে তুলনা করে এক ধরনের রাজনীতি আমরা উস্কে দেই কিনা সেটা একটু দেখা দরকার। যে মুক্তিযুদ্ধ এবং 2024-কে একটা মুখোমুখি অবস্থান, একটা পরস্পরের একটা প্রতিকল্প হিসেবে তৈরি করার এক ধরনের রাজনীতি থাকে। তো আমার কাছে মনে হয় যে আমরা যারা বা দায়িত্বশীল পদে যারা আছেন বা যারা বিভিন্ন জনপরিসরে যাদের মতামত প্রদান করেন, তাদের এই জায়গাটা খেয়াল করা দরকার যে তিনি বা যে কেউ কোনো একটা পরিস্থিতি ব্যাখ্যা বা বর্ণনা করার সময় যেন একটু সতর্ক থাকা দরকার যে তার বক্তব্য বা তার অবস্থানটা এই ধরনের মুক্তিযুদ্ধ 1971 সাল এবং আমাদের 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থান, এই দুটোকে যেন আমরা মুখোমুখি করতে না পারি। এই দুটো ঘটনাই আমাদের বাংলাদেশ যে জনগোষ্ঠী, এই জনপদের যে নাগরিকরা, তাদের একটা রাজনৈতিক গোষ্ঠী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, এই দুটো ঘটনাই তার একটা দুই ধরনের অভিজ্ঞতা আছে। প্রথমটা আমাকে পরিচয় দিয়েছে, প্রথমটা আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। দ্বিতীয় ঘটনাটা, যে স্বপ্ন নিয়ে আমরা প্রথমটা শুরু করেছিলাম, মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, তার যে স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারিনি, যে জায়গাতে আমাদের শূন্যতাগুলো ছিল, সেই শূন্যতাগুলো পূরণের আর একটা সুযোগ তৈরি হয়েছে 2024-এর মধ্য দিয়ে। ফলে এই দুটো পরিপূরক। আমরা জানি না, হয়তো আমাদের জাতির ইতিহাসের সামনে আরো অনেক বড় কোনো ঘটনা ঘটতে পারে, অর্থাৎ একটা জাতির যে বিবর্তন, সেটা একটা দীর্ঘ পরিক্রমা, সেই পরিক্রমায় আরো অনেক ঘটনাও আসতে পারে। ফলে এই ঘটনাগুলোর প্রত্যেকটারই এক ধরনের স্বাতন্ত্র্য আছে, প্রত্যেকটার এক ধরনের অনন্য মর্যাদা আছে। সেই মর্যাদাগুলো পরস্পরের সাথে তুলনা না, সেটা কোনো মাত্রাতেই কোনোভাবেই এটা তুলনা করা যায় না। ফলে আমরা এই আলোচনাটাকে আনতে গেলে আমাদেরকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে যে আমরা যেন কোনো এই বিভেদের রাজনীতি, এবং বিশেষ করে আমি যার থেকে তৈরি হয়েছি, যেখান থেকে আমি জন্ম নিয়েছি, আমার সেই জন্মের ইতিহাসকে কোনোভাবেই যেন খাটো করা না যায়। সো এই আলোচনাটা খুব আমি উৎসাহ দেব না। আমি মনে করি যে এটা আসলেই জনপরিসরে এটা এক ধরনের নেতিবাচক আলোচনা তৈরি করতে পারে। আবারও আলোচনায় ফিরছি আমরা, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, শুরুতে একটু গঙ্গাছড়ার বিষয়ে আপনার কাছ থেকে আসলে জানতে চাই। যে রংপুরের হিন্দু বাড়িতে যে মহানবীকে কটূক্তির এক ধরনের গুজব বা যাই হোক, সেই আলোকে এক ধরনের হামলা হয়েছে, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন? এর মধ্যে কয়েকজন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের মব আসলে আমাদের দেশকে অনেকটা পিছিয়ে দিবে। একটু আপনার মন্তব্য জানতে চাই। আমরা অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে প্রত্যাশাটা তো অনেক বেশি। বিগত স্বৈরাচারের সময়ও কিন্তু এ ধরনের অনেক ঘটনা ঘটেছিল। রামুর বিষয়টা আমাদের মনে আছে, কিন্তু সেগুলিকে রাজনৈতিকভাবে আপনার কালার করার একটা ছিল। গঙ্গাছড়াতে যে ঘটাচ্ছে, যে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের উপরে যে হামলা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, তার বিষয় কি আপনার যে একটা উক্তি, মহানবী প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার উক্তি, এ ধরনের ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে। তো আমার কাছে কেন জানি মনে হয় এটা না যতটুকু সাম্প্রদায়িক
সম্প্রীতিকে বিনষ্ট করা, তার থেকে বরং ব্র্যান্ডিংটা করা, এটা নেগেটিভ আপনার পাবলিসিটি যেন আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে নিয়ে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এই ধরনের ঘটনা ঘটছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমরা যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক তখনই কিন্তু অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। আপনার এটা কুমিল্লাতে ঘটেছে, আমি আজকে ইন্টারভিউ দেখছিলাম, সম্ভবত বাংলা ভিশনে একজন উপদেষ্টার বাবা তিনি কি করেছেন বা কি করছেন তারা ইন্টারভিউ দিয়েছে। আপনার বিভিন্ন জায়গায় আমি একটা উদাহরণ দিয়েছি, আমি কারণ আমি মনে করি যে এগুলো আপনার সংঘবদ্ধভাবে কোনো গোষ্ঠী বাংলাদেশ যে গণতান্ত্রিক পথে ফেরত আসবে, যে উত্তরণের পথটাকে বন্ধুর করার জন্য এ ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এবং আমি মনে করি যে সরকারের আরও কঠোরভাবে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আপনি হয়তো বলবেন দাঙ্গাটা তো হয়েছে হিন্দু মুসলমান, আপনার মনে করেন পারপেট্রেটর যারা আছেন বা যারা মিসক্রিয়েন্ট যারা আছেন তারা মনে করেন যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, কোনো সমাজের কোনো গোষ্ঠীর কেউ না কেউ, কিন্তু এর পেছনে অন্য কারো ইন্ধন কিংবা আপনার মনে করেন যে সংযুক্তিটা আছে, এটা বের করা উচিত। এটা সরকারের আইন প্রয়োগকারী সংস্থা কিংবা গোয়েন্দা সংস্থা যারা আছেন তাদের বের করার দায়িত্ব। এই সরকারের উপরে তো সবচেয়ে বেশি মানুষের আশা। জি, একটু ডক্টর কাজী মারুফুল ইসলাম, একটু আপনার কাছে দুটি বিষয় আসলে একটু জানতে চাই। একটি হচ্ছে গঙ্গাছড়ার এই ঘটনায় 1200 জনকে আসামি করে মামলা হয়েছে। আসলে এই ধরনের হামলার ক্ষেত্রে এত পরিমাণ মানুষ আদৌ ছিল কিনা বা সাধারণত থাকে কিনা, তাহলে 1200 জনকে কেন আসামি? এর মাধ্যমে কি এক ধরনের মামলা বাণিজ্য হওয়ার আশঙ্কা আপনি দেখেন কিনা? পাশাপাশি হচ্ছে আসলে একটু আগের প্রসঙ্গে যে ঐক্যমত্য নিয়ে যে আলোচনাটি হচ্ছে সেটির ইমপ্লিমেন্টেশন আসলে কিভাবে হতে পারে সেটি নিয়েও এক ধরনের বিতর্ক করেছে। দুটি প্রসঙ্গে একটু ছোট করে জানতে চাইছি, সময় যেহেতু কম। জি, আমার মনে হয় যে প্রথম যেটা আপনি শুরুতে বলেছেন সেটাই আমি একটু প্রথমে একটু বলতে চাই যে আমি আমার সহ আলোচক শ্রদ্ধেয় ব্যারিস্টার ওয়াসিম তার সাথে আমি একটু দ্বিমত পোষণ করেই শুরু করতে চাই যে আসলে এই ঘটনাটা পেছনে কার উস্কানি আছে থাকতে পারে, কারো ষড়যন্ত্র আছে তাও থাকতে পারে, কিন্তু আমাদেরকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বাংলাদেশে গত বেশ কিছু বছর ধরে এক ধরনের অসহিষ্ণুতা এবং বিশেষ করে ডানপন্থী অসহিষ্ণুতা তৈরি হয়েছে এবং অসংখ্য এই সমাজের মধ্যে মুসলমান যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তাদের মধ্যে অন্যান্য জনগোষ্ঠীর প্রতি এক ধরনের অসহিষ্ণুতার প্রায়শই লক্ষণ আমরা দেখছি। ফলে আমাদেরকে এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই যে অনেক জায়গাতেই কোনো রাজনৈতিক উস্কানি ছাড়াই অঞ্চলভিত্তিক অনেক মানুষ এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় কিংবা কোথাও বৌদ্ধ সম্প্রদায়, কোথাও অন্য ক্ষুদ্র অন্য যে জাতিসত্তাগুলো আছে তাদের প্রতি কিন্তু আক্রমণ করছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, তার ক্ষমতা সক্ষমতা তার রিচ, তার পৌঁছানোর যে সক্ষমতা সেই জায়গায় অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু এদের বাইরে এই ঘটনা তো যখন বিএনপি সরকার চালিয়েছে, যখন আওয়ামী লীগ সরকার চালিয়েছে, এই গত স্বাধীনতার পর থেকেই আমরা দেখছি এই রাজনৈতিক দলগুলো তারা কি করেছে। আজকে বিএনপি তারা কি ঢাকায় বসে একটা স্টেটমেন্ট দেওয়াটাই কি এটার একটা কাজ? সে তার যে বৃহৎ কর্মগোষ্ঠী আছে তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছে যে না আমরা এই দেশে এই ধরনের ঘটনা ঘটতে দিব না। আজকে জামাতে ইসলামী যারা গণতন্ত্রের কথা বলে তারা এই ঘটনার জন্য কি পদক্ষেপ নিয়েছে, এনসিপি তারা কি পদক্ষেপ নিয়েছে। আজকে এনসিপির বলি, জামাতে ইসলামী বলি, বিএনপি বলি, আমার তো মনে হয় যে এইসব বিষয়তে তাদের মধ্যে মহান ঐক্যমত্য বিরাজ করছে। অর্থাৎ তারা এক ধরনের এই দলগুলোর মধ্যে একটা সাম্প্রদায়িক ইস্যুগুলোতে যে শক্তিশালী অবস্থান থাকার কথা দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা লক্ষ্য করি না এবং ক্রমাগতভাবে বাংলাদেশের যে রাজনৈতিক পরিসরটা আছে সেটাকে ঠেলতে ডানপন্থী, দক্ষিণপন্থী এবং ক্রমশ উগ্রপন্থার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা একটা দুঃখজনক। এটা কি ভোটের রাজনীতির কারণে হচ্ছে বলে মনে করেন? এটা ভোটের রাজনীতিও যদি খুব ভালোভাবে হিসাব করতো তাহলে তো এটা হওয়ার কথা না, কারণ বাংলাদেশে তো এই মধ্যপন্থার ভোটের সংখ্যাই বেশি, যারা মুসলমান হতে পারে কিন্তু তারা ওই উগ্রপন্থা, ধর্মীয় সাম্প্রদায়িকতা এই পক্ষে যাওয়ার মানুষের সংখ্যা আমার তো মনে হয় বাংলাদেশের মেজরিটি না। ফলে যারা আজকে আমার দুর্ভাগ্য যে এটা দেখতে হচ্ছে যে নতুন যে এই এনসিপি যে দলটি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি বলে যে দলটি, সেই দলটিও যাদেরকে তারা প্রতিনিধিত্ব করে বলে মনে করেন যে ছাত্র, যে শিক্ষার্থী,
তাদের যে ভয়েস, সেই ভয়েসের মধ্যে যে বৈচিত্র্য ছিল, সেই ভয়েসের মধ্যে যে অগ্রসরমানতা ছিল, সেইগুলো থেকে সরে যে তারা ক্রমশ একটা ডানপন্থার মধ্যে ঢুকে গেছেই মনে হয়। তো এটা তার ফলে হয় যেটা, যারা তাদেরকে উঠিয়েছে, যাদেরকে নেতৃত্ব দেওয়ার কথা বলেছে, সেই জনগোষ্ঠী থেকে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। তো এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে আজকে গঙ্গাছড়ায় দেখব, কালকে আরেক জায়গায় দেখব, কারণ এই ঘটনাগুলোর প্রতিরোধে যে সামাজিক পরিসর দরকার, যে রাজনৈতিক পরিসরটা দরকার, সেই পরিসরটার মধ্যে সংকোচনটা হয়েছে। ফলে এটা একটা খুবই দুর্ভাগ্যজনক প্রবণতা, এবং এটাতে আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো অবশ্যই আসবেন। 1200 জনের যে ঘটনাটা আপনি বললেন, সেটা তো আমার দুই পাশে 2 আইনজীবী আছেন, তারা জানেন যে এটা আজকে আদালত পাড়াতে কি রমরমা ব্যবসা শুরু হয়েছে। অর্থাৎ গত এই 5ই আগস্টের পর থেকে যে মামলা ব্যবসা, সেই মামলা ব্যবসায় তাদের হয়তো অসুবিধা হয়নি, কিন্তু আমাদের দেশের অসংখ্য মানুষ কিন্তু এটাতে ক্রমাগত প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদালতে পাড়া দেওয়া মাত্রই আপনি একটা বিভীষিকাময় জায়গায় যাবেন, ওখানে সেটা একজন সাধারণ মানুষকে যে ভোগান্তিতে পড়তে হয় সেটার মধ্যে আছে। ফলে একে তো ঘটনাটা দুর্ভাগ্যজনক, যেটা আমার রাজনীতিকে নষ্ট করছে, আমার সমাজকে নষ্ট করছে, এবং এর ফল হিসেবে যে ঘটনাগুলো ঘটছে, যেটা মামলা, সেটা আর এক ধরনের হ্যারাসমেন্ট, আর এক ধরনের এক্সপ্লয়টেশনের জায়গা তৈরি করছে। জি, একটু যেতে চাই আরমান হোসেন, একটু আপনার কাছে তার কথা রেশ ধরি। আসলে যেহেতু আপনারা নতুন রাজনীতির বন্দোবস্তর কথা বলছেন, কিন্তু সেই রাজনীতির ধারাও প্রায় পুরনো রাজনৈতিক দলগুলোর মতোই এখন পর্যন্ত, এবং যে অভিযোগটি আজকে এসছে যে এনসিপি তুলনামূলকভাবে ডানপন্থার প্রতি বেশি সখ্যতা দেখাচ্ছে, এর আগেও আসলে এই অভিযোগ আমরা শুনেছি বিভিন্ন মাধ্যম থেকে, আজকেও তিনি অভিযোগটি করলেন। একটু আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এনসিপির বিরুদ্ধে এই অভিযোগটা, এটা আজকে নতুন নয়, কয়েকদিন ধরে আমরা শুনি যে হচ্ছে এনসিপি ডানপন্থার দিকে প্রভাবিত হচ্ছে, এনসিপি নিজেকে মধ্যপন্থী দল হিসেবে বললেও আসলে মধ্যপন্থা বজায় রাখছে না। এখন দেখুন, এনসিপি যে ফরমেশন, কেন্দ্রীয় কমিটি যদি আমি ফরমেশন বলি, এখানে নানা ধর্ম, নানা শ্রেণী এবং নানা লিঙ্গের মানুষের সংমিশ্রণ ঘটেছে। এক, দ্বিতীয় যে বিষয়, আজকে যে রংপুরের যে হচ্ছে হিন্দু পরিবারের উপর যে আক্রমণ করা হলো, তাদেরকে যে ঘর বাড়ি ভিটাচ্যুত করা হলো, সেক্ষেত্রে কিন্তু আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু নিন্দা জানিয়েছেন, এবং একটি আওয়ামী লীগ পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে এরকম ঘটনা অপ্রত্যাশিত, সেটা কিন্তু তারা মেনশন করেছেন। এখন আপনি দেখেন, এনসিপির একটা ডানপন্থা যদি এনসিপি আগায়, এনসিপি এই যে নির্বাচন কমিশনে বা ঐকমত্য কমিশনে নারীদের সরাসরি অংশগ্রহণে ভোটের যে ক্যাম্পেইন, সেটা নিয়ে আসছে এনসিপি যেটা এইম বা এনসিপি যেটা লক্ষ্য, সেটা হচ্ছে যে রাজনীতি করবে ধর্মের ভিত্তিতে না, এনসিপি রাজনীতি করে পলিটিক্যাল এজেন্ডার ভিত্তিতে। ধর্ম সেখানে ফার্স্ট এজেন্ডা বা ফার্স্ট প্রায়োরিটি না। আপনার যে আমাদের রাজনৈতিক স্লোগান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেক্ষেত্রে আপনার মধ্যপন্থী একটা ব্যবস্থা রেখে আমরা রাজনৈতিকভাবে অগ্রসর হচ্ছি। আমরা যে জন্য আপনি দেখবেন যে আমাদের যে জুলাই পদযাত্রার যে প্রোগ্রামগুলো হচ্ছে, সেখানে নারীদের অংশগ্রহণ, আমরা আমাদের যে নারী নেতৃত্ব, তাদেরকে আমরা সামনে এগিয়ে নিয়ে আসছি। আমরা যখন সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য কথা বলছি, আমরা এই সরকারের আমলে রাইট উইং এক্সট্রিমিস্ট দিকের কর্তৃক যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, যে সংগঠন বা যে মতামতের মানুষের কর্তৃক হোক না কেন, তার প্রতিবাদ জানাচ্ছি। এখন আপনার রাজনৈতিক পরিবেশে, রাজনৈতিকভাবে আপনি অ্যাকিউজ করতে পারেন যে হচ্ছে আপনার মতের এগেনস্টে যদি চলে যায়, বা আপনার পার্টিকুলার মতামতের সাথে যদি এটা সাংঘর্ষিক হয়ে যায়, তখন আপনি হয়তো একটা দলকে অন্য ভিন্ন একটা মতাদর্শের বলে তৈরি করতে পারেন। কিন্তু এনসিপির গঠনতন্ত্র, এনসিপির আদর্শ এবং যে রাজনৈতিক ফরমেশন কারেন্টলি আমরা হোল্ড করছি, সেখানে আপনার ডানপন্থী হয়ে বা মোটামুটি ডানপন্থীর দিকে প্রভাবিত হওয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা নেই। আমরা প্রপার মধ্যপন্থার মধ্যে দিয়ে যেতে চাই, যেখানে আমাদের দেশের জাতির কল্যাণ, নতুন রাজনৈতিক কালচার তৈরি করা এবং ফ্যাসিবাদের যে কোনো ধরনের দরজা চিরতরে বন্ধ করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং সেখানে ধর্মীয় যে সম্প্রীতি, সে সম্প্রীতিকে আমরা সামনে রেখে আগাতে চাই। আরেকটা বিষয় আপনাকে জাস্ট একটু মেনশন করব, সংবিধানের মূলনীতি নিয়ে কথা হচ্ছিল। এনসিপি কিন্তু বহুত্ববাদের বিষয়টা বিরোধিতা করে নাই। এনসিপি বলছে যে বহুত্ববাদের একটা প্রপার ডেফিনিশন আসুক, একটা ফার্দার ডেফিনিশন আসা দরকার, যেহেতু এখানে কনফিউশন তৈরি হচ্ছে। সেখানে কিন্তু অন্য একটি দল, বিএনপি বা অন্যান্য কয়েকটি দল কিন্তু আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থার কথা বলেছে। এনসিপি কিন্তু সেখানে এই বিষয়টা বলেনি। এনসিপি বলেছে যে সাম্য, সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদা
আমাদের ৭১-এর ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে মূল থিম ছিল, সেটার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি এবং বহুত্ববাদের যদি সঠিক ডেফিনেশনটা আসে, প্রপার সংজ্ঞায়ন আসে, সেটা থাকতে পারে। তো এনসিপি তার কাজের মধ্যে কিন্তু প্রমাণ করে যাচ্ছে সেই প্রপার মধ্যপন্থাটাকেই হোল্ড করছে, যেখানে সে নারীদের প্রতিনিধিত্বের কথা বলছে, যেখানে সে বিভিন্ন ধর্মের মানুষের ইনক্লুশনের কথা বলছে, যেখানে সে সংবিধানের মূলনীতিতে এই বহুত্ববাদ বা সকল ধর্মের মতের মিশ্রণের কথা সে তুলে ধরছে। সেক্ষেত্রে তাকে একদিকে ফ্রেমিং করার সুযোগ নাই বলছেন। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের ২৪ ঘন্টার আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।